নমস্কার। কখনো সমুদ্রের দিকে তাকিয়ে মনে হয়েছে যে সমুদ্রটা যেন শ্বাস নিচ্ছে? প্রতিদিন নিয়ম করে তার জল ফুলে উঠছে, আবার নেমে যাচ্ছে। একটা অদ্ভুত ছন্দ, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ছন্দের পেছনের বিজ্ঞানটাকেই সহজভাবে বুঝব। চলুন ডুব দেওয়া যাক জোয়ার ভাটা আর স্রোতের রহস্যে। প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা কিন্তু অনেকটা সেরকমই। জোয়ারের সময়ে জলস্তর বাড়ে, মনে হয় যেন সমুদ্রটা বুক ভরে শ্বাস নিল, আবার ভাটার সময় জলস্তর কমে, যেন শ্বাস ছাড়ল। এই যে প্রতিদিনের ওঠানামা, এর পেছনে কাজ করছে এক বিশাল মহাজাগতিক টানাপোড়েন। তো কি সেই শক্তি? চলুন দেখি। জোয়ার ভাটার মূল কারণটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে সবচেয়ে সহজ একটা ধারণা দিয়ে, যাকে বলে ইকুইলিব্রিয়াম টাইড বা ভারসাম্য জোয়ার তত্ত্ব। মানে সহজ কথায় এটা হলো জোয়ার ভাটার একদম বেসিক মডেল। ভাবুন তো, পৃথিবী, চাঁদ আর সূর্য যেন এক বিশাল মহাজাগতিক মঞ্চে নাচ করছে, আর তাদের এই নাচের ভালেই তৈরি হচ্ছে জোয়ার ভাটা। আচ্ছা, এই মডেলটা বোঝার জন্য চলুন একটা কল্পনা করি। ধরুন আমাদের পুরো পৃথিবীটাই জল দিয়ে ঢাকা, কোনো স্থলভাগ নেই। এখন চাঁদ তার মহাকর্ষ শক্তি দিয়ে পৃথিবীর যেদিকে আছে সেদিকের জলকে নিজের দিকে টানছে। ফলে সেখানে জল ফুলে উঠছে, মানে একটা বাল্জ বা স্ফীতি তৈরি হচ্ছে। ঠিক একই সময়ে পৃথিবীর উল্টো দিকেও কিন্তু আরেকটা বাল্জ তৈরি হচ্ছে। এটা কেন হয়? এটা হয় পৃথিবীর ঘূর্ণনের কারণে তৈরি হওয়া কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। ব্যাস, এই দুটো বলজই হল জোয়ারের মূল কারণ। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, সূর্য তো চাঁদের চেয়ে কতগুণ বড় আর ভারী, তাহলে জোয়ারের ওপর চাঁদের প্রভাব বেশি কেন? ব্যাপারটা অনেকটা চুম্বকের মতো। ধরুন আপনার কাছে একটা ছোট কিন্তু শক্তিশালী চুম্বক আছে, আর বেশ খানিকটা দূরে একটা বিশাল বড় চুম্বক রাখা। কোনটার টান বেশি অনুভব করবেন? অবশ্যই কাছেরটার। ঠিক সেভাবেই চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় তার গ্র্যাভিটেশনাল পুলের প্রভাবটাই বেশি হয়, আর সূর্য অনেক দূরে থাকায় তার প্রভাবটা চাঁদের টানের প্রায় 46% মতো কাজ করে। এই মহাজাগতিক নাচটা আরও জমে ওঠে যখন চাঁদ আর সূর্য বিশেষ পজিশনে আসে। যেমন ধরুন অমাবস্যা বা পূর্ণিমার সময়, যখন সূর্য, পৃথিবী আর চাঁদ মোটামুটি এক লাইনে চলে আসে। তখন চাঁদ আর সূর্যের মিলিত টানে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে। একেই আমরা বলি ভরা কোটাল বা স্প্রিং টাইডস। আর যখন চাঁদ আর সূর্য পৃথিবীর সাথে একটা সমকোণ বা রাইট অ্যাঙ্গেলে থাকে, মানে অষ্টমী তিথিতে, তখন তাদের টান একে অপরকে কিছুটা নিষ্ক্রিয় করে দেয়। ফলে জোয়ারের তেজ কমে যায়, আর একেই বলে মরা কোটাল বা নিপ টাইডস। এই ভরা কোটাল আর মরা কোটালের ব্যাপারটা মনে রাখার জন্য একটা ছোট্ট সহজ লাইন আছে। অমাবস্যা পূর্ণিমায় টান জোরালো, অষ্টমী তিথিতে অর্ধেক হলো। এই লাইনটা মাথায় রাখলেই কিন্তু চাঁদের অবস্থান আর জোয়ারের শক্তির সম্পর্কটা আর গুলিয়ে যাবে না। বেশ, আমরা তো একটা খুব সহজ আর আদর্শ মডেল দেখলাম, যেখানে পৃথিবীটা শুধু জলে ঢাকা। কিন্তু আমাদের বাস্তব পৃথিবী তো এমন নয়, তাই না? এখানে তো বিশাল বিশাল মহাদেশ আছে, মহাসাগরের গভীরতার সব জায়গায় সমান নয়। তাহলে প্রশ্ন হলো, বাস্তব পৃথিবীর জোয়ার কি সত্যিই এত সহজ আর সরল? উত্তরটা হলো একদমই না। এবার আমরা সেই বাস্তব কারণগুলো দেখব, যা ওই সহজ ইকুইলিব্রিয়াম মডেলটাকে পুরো বদলে দেয়। মানে এবার আমরা থিওরি থেকে বাস্তবে আসছি। পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘোরা, মহাদেশগুলোর বাধা, সমুদ্রের তলার সঙ্গে জলের ঘর্ষণ, এই সব কিছু মিলিয়ে জোয়ারের আসল রূপটা কিন্তু অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিং। ভাবুন তো, ওই যে দুটো জলের বাল্জ তৈরি হয়েছিল, সেগুলো পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায়। কিন্তু মহাদেশগুলো এসে দেয়ালের মতো পথ আটকে দেয়। আবার পৃথিবীর ঘূর্ণনের জন্য কোরিওলিস এফেক্ট জলের গতিপথকে বাঁকিয়ে দেয়। শুধু তাই নয়, মহাসাগরের আকার, তার গভীরতা, এমনকি সমুদ্রের তলার সাথে জলের ঘর্ষণও জোয়ারের চরিত্রকে পুরোপুরি বদলে দেয়। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? এই যে বাস্তব পৃথিবীর এত সব বাধা বিপত্তি, মানে পৃথিবীর ঘূর্ণন আর এই বিশাল বিশাল স্থলভাগ, এগুলো মিলে জোয়ারের ওই সরল ছন্দটাকে ঠিক কিভাবে প্রভাবিত করে বা বদলে দেয়? এই সমস্ত জটিলতার কারণেই কিন্তু পৃথিবীর সব জায়গায় জোয়ার একরকম হয় না। এক এক উপকূলে আমরা এক এক রকম জোয়ারের প্যাটার্ন দেখতে পাই। চলুন এবার জোয়ারের সেই বিভিন্ন রূপগুলোর সাথে পরিচিত হওয়া যাক। প্রধানত 3 ধরনের জোয়ার দেখা যায়। প্রথমটা হল সেমিডার্নাল, যেখানে দিনে দুটো প্রায় সমান উচ্চতার জোয়ার আর দুটো ভাটা হয়।
যেমন আমেরিকার আটলান্টিক উপকূলে দেখা যায়। দ্বিতীয়টা হলো ডায়ার্নাল, যেখানে ২৪ ঘণ্টায় মাত্র একটা জোয়ার আর একটা ভাটা হয়। এটা দেখা যায় মেক্সিকো উপসাগরের মতো জায়গায়। আর ৩ নম্বরটা হলো মিক্সড, যেখানে দিনে দুটো জোয়ার ভাটা হয় ঠিকই, কিন্তু তাদের উচ্চতা আলাদা হয়। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই ধরনের জোয়ার দেখা যায়। এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, যেটা নিয়ে প্রায়ই আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। জোয়ার বা টাইড হলো জলের উল্লম্ব বা ভার্টিক্যাল ওঠানামা, মানে জলস্তর কতটা ওপরে উঠল বা নিচে নামল। আর জোয়ারের স্রোত বা টাইডাল কারেন্ট হলো জলের অনুভূমিক বা হরিজন্টাল প্রবাহ, মানে জোয়ারের ফলে জল এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে যাওয়া। একটা হলো রাইজ অ্যান্ড ফল আর অন্যটা হলো ফ্লো। জোয়ারের একটা দারুণ এবং বিরল ঘটনা হল টাইডাল বোর বা বান। এটা কি? যখন ভরা কটালের সময় প্রচুর জল একটা সরু ফানেলের মতো নদীর মোহনা দিয়ে প্রবল বেগে ঢোকে, তখন সেটা নদীর স্বাভাবিক স্রোতের বিপরীতে একটা বিশাল ঢেউ তৈরি করে উজানের দিকে এগিয়ে যায়। আমাদের হুগলি নদীতে বান আসার কথা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? ওটা কিন্তু এই টাইডাল বোরেরই একটা দারুণ উদাহরণ। তবে এই বান কিন্তু সব নদীতে দেখা যায় না। এর জন্য কিছু বিশেষ শর্ত পূরণ করতে হয়। যেমন জোয়ার আর ভাটার মধ্যে জলস্তরের পার্থক্যটা অনেক বেশি হতে হবে, সাধারণত ৬ মিটারের বেশি। নদীর মোহনাটা ফানেলের মতো চওড়া হতে হবে, যা ভেতরের দিকে ক্রমশ সরু হয়ে গেছে। আর নদীর খাতটাও অগভীর আর সংকীর্ণ হতে হবে। এই সবগুলো শর্ত মিললে তবেই এমন স্পেকট্যাকুলার ঘটনা দেখা যায়। এতক্ষণ আমরা যে বিজ্ঞান আর প্রকৃতির কথা বললাম, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানটা আমাদের জন্য কিন্তু ভীষণ জরুরি। কারণ উপকূলীয় অঞ্চলে যে কোনো কাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরির সময় এই জোয়ার ভাটার স্রোতের হিসাবটা মাথায় রাখতেই হয়। চলুন দেখি বাস্তবে এর প্রয়োগগুলো ঠিক কোথায়। যেমন ধরুন ব্রেকওয়াটার। এগুলো আসলে বন্দরের রক্ষা কবচ। এগুলো তৈরি করা হয় বন্দরকে বড় বড় ঢেউয়ের আঘাত থেকে বাঁচানোর জন্য। ব্রেকওয়াটার বন্দরের ভেতরে জলকে শান্ত রাখে, যাতে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে এবং নোঙর করতে পারে। আর এই ব্রেকওয়াটারের ডিজাইন করার সময় ওই এলাকার জোয়ারের সর্বোচ্চ উচ্চতা আর ঢেউয়ের শক্তি দুটোই নিখুঁতভাবে হিসাব করতে হয়। আরেকটা উদাহরণ হলো জেটি। এগুলো সাধারণত নদীর মোহনায় বা বন্দরের প্রবেশপথে তৈরি করা হয়। এর প্রধান কাজ হলো জলের স্রোতকে নিয়ন্ত্রণ করা আর পলি জমতে না দেওয়া, যাতে জাহাজ চলাচলের চ্যানেলটা সবসময় খোলা থাকে। জোয়ারের স্রোতের গতিপথ আর শক্তি ঠিকমতো না বুঝলে জেটির ভুল ডিজাইনের কারণে পলি জমে পুরো চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এবার আপনারাই বলুন তো, উপকূলীয় অঞ্চলে কোনো বন্দর বা ব্রিজ ডিজাইন করার সময় একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য জোয়ারের স্রোতের গতিবেগ এবং তার পরিসর মানে টাইডাল রেঞ্জ সম্পর্কে খুঁটিনাটি জানাটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? উত্তরটা খুব সহজ। যে কোনো কাঠামোর স্থায়িত্ব এবং কার্যকারিতা দুটোই কিন্তু এই হিসেবের ওপর নির্ভর করছে। বেশ, তাহলে আমরা জোয়ারের পেছনের সহজ বিজ্ঞান থেকে শুরু করে তার জটিল বাস্তব রূপ এবং সবশেষে তার ইঞ্জিনিয়ারিং প্রয়োগ পর্যন্ত একটা লম্বা পথ পেরিয়ে এলাম। চলুন যাওয়ার আগে মূল বিষয়গুলো একবার চট করে গুছিয়ে নেওয়া যাক। তাহলে আমরা কি জানলাম? ১. জোয়ার ভাটার মূল কারিগর হল চাঁদ ও সূর্যের মহাকর্ষ টান। ২. পৃথিবীর ঘূর্ণন এবং স্থলভাগের মতো বাস্তব কারণগুলোই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জোয়ারের প্যাটার্ন তৈরি করে। ৩. জোয়ারের স্রোত হল জলের হরিজন্টাল ফ্লো, আর বান হল নদীতে তৈরি হওয়া এক বিশেষ ঢেউ। আর ৪. এই সব কিছু ভালোভাবে বোঝা শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী উপকূলীয় কাঠামো তৈরির জন্য অপরিহার্য। আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে, ঝড়ের তীব্রতাও দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে জোয়ার ভাটা এবং স্রোতের এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের উপকূলীয় শহর আর বন্দরগুলোকে ভবিষ্যতের বিপদ থেকে কিভাবে সুরক্ষিত রাখতে পারি? এই বড় প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের মতো ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের হাতেই রয়েছে। আজ আপনারা যে কোস্টাল হাইড্রোলিক্সের এই মৌলিক জ্ঞান অর্জন করছেন, এটাই হলো আগামী দিনের যুগান্তকারী সমাধান ডিজাইন করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আরও নিখুঁত উপকূলীয় মডেলিং হোক বা সম্পূর্ণ নতুন কোনো সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হোক, সবকিছুর ভিত্তি কিন্তু এই বেসিক ধারণাগুলোই।
তাই শিখতে থাকুন, জানতে থাকুন, আর সবচেয়ে জরুরি প্রশ্ন করতে থাকুন, কারণ আপনাদের প্রশ্নই আগামী দিনের সমাধানের জন্ম দেবে। ধন্যবাদ।